হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম, গল্পটি শোনার মতো। আশা করি ভালো লাগবে। গ্রামের পাড়াতো খালা আমাদের বাসায় এলো। বাবা মা দেশের বাইরে থাকায় খালাকে আনা হয়েছে আমাকে দেখভাল করার জন্য। খালা থাকতো এক রুমে, আমি থাকতাম আরেক রুমে। একদিন রাতে খালা আমার দরজায় ডাক দিলেন, বোন ধুরা। আমার বাবা ও মা গিয়েছেন বর বোনের বাচ্চা হবে, তাই সিঙ্গাপুরে। বোনের পরেই আমি বাবা মায়ের একমাত্র ছেলে ও দ্বিতীয় সন্তান থাকবেন সেখানে 6 মাসের মতো। আমার বাবা মায়ের জন্য স্টেটস এর মাল্টিপল ভিসা দেওয়া আছে। মুশকিল হলো আমি তখন কলেজের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বোর্ড এক্সাম এর আর মাত্র 3 মাস বাকি আছে। কাজেই এই সময় যদি বাবা মা না থাকে তাহলে আমার লেখাপড়ার 12টা বাজবে। মাথায় রেখে আমার দেখাশোনার জন্য গ্রাম থেকে আমার মায়ের চাচাতো বোন নিশাত খালাকে নিয়ে আসা হয়েছে অনেক অনুরোধ করে, কারণ নিশাত খালার বিশাল সংসার। গ্রামের বাড়ি সখীপুরে। নিশাত খালার স্বামী নেই, তিনি প্রায় 5 বছর হলো মারা গিয়েছেন। আসলে আমার মায়ের তরফেও কোনো আপন বোন নেই, বিধায় আমার মায়ের গ্রামের কাজিনদের সাথে বেশ যোগাযোগ রাখে। বছরে 2 ঈদে তো যাওয়া হয়। আর সেই সাথে ক্ষেতের বিশাল কৃষি কাজ এর দেখভাল করার জন্য বাবা যখন দাদার বাড়িতে যেতেন মাঝে মাঝে মা তখন বাবার সাথে যেত। তখন তারা ইচ্ছামত আমাদের আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ তৈরি করতেন। তখন অবশ্য আমাদের বাসায় কাজের মেয়ে ছিল, কিন্তু গত 3 মাস হলো আমাদের মেয়েটাকে তার বাবা মা আমাদের জেলা শহর নিয়ে গিয়েছে বিয়ের জন্য, এবং বিয়ে হয়ে গেছে। যতটুকু জানা গেছে মেয়েটি স্বামীসহ গার্মেন্টসে কাজ করছে। বাবা মাকে এয়ারপোর্টে আমি নিজে ড্রাইভ করে নিয়ে গিয়েছিলাম। অনেকটা ভালো লাগবে শহর, এই কারণে মা জোর করে আমাদের সাথে নিশাত খালাকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে বললেন। নিশাত খালা যে আগে আসেননি আমাদের বাসায় তা কিন্তু নয়, আমাদের বাসায় আসলেও মার সাথে আসতেন, মায়ের সাথে একটু ঘুরে কেনাকাটা করে আবার সপ্তাহ খানিক পরে চলে যেতেন। আমি খালাকে ট্রেনে তুলে দিতাম। মা বাবা বিদায় নেওয়ার সময় খুব বারবার বলে গেল আমি যেন গাড়ি নিয়ে বের না হই, আর এটা বেশি করে দেখতে বলে গেল নিশাত খালাকে। নিশাত খালা গ্রামের মহিলা, লেখাপড়া ক্লাস 10 পড়ার সময় খালার বিয়ে হয়ে যায় পার্শ্ববর্তী থানা এক যোদ্ধার গৃহস্থ পরিবারে। খালু ছিলেন সেই পরিবারের বড় ছেলে, কাজেই খালার কর্তৃত্বই সেখানে প্রধান। খালার আরও 4-5 জন ননদ আছেন, কিন্তু তারা এক বাক্যে নিশাত খালার পরামর্শে চলেন। খালার শ্বশুর নেই, শাশুড়ি আছেন অনেক বৃদ্ধা, এবং তিনি সংসারের দায়িত্ব বড় বুয়ের হাতে ছেড়ে দিয়ে যেন অনেকটা নিশ্চিত। কতটা নিশ্চিত তার প্রমাণ হলো খালা আমাদের বাসায় আসলেই প্রতিদিন বাড়ি থেকে না হলেও 10টি মোবাইল কল শুধু আসবে ক্ষেতের চাষের ব্যাপারে। কোনো ক্ষেতে কি হবে, বীজ কয় পাতিল নিবে, ওই ক্ষেতের বর্গা কাকে দিতে হবে নাকি নিজেরা করবেন, সব অনুমতি পরামর্শ উনার কাছ থেকে নেবেন। নেয়ার জন্য তার দেবররা ফোন দেন। আবার বাচ্চাদের লেখাপড়ার খরচ কোন সিন্ধুকে আছে, চাবি কোথায়, তাও নিশাত খালার কাছ থেকে জেনে নিতে তার নন্দাইরা ফোন লাগাতো। কেন জানি নিশাত খালা আমাকে খুব আদর করতেন সেই ছোটবেলা থেকেই। আমরা তখন নন্দীগ্রামে থাকতাম। আমার দাদার বাড়ি আর নানার বাড়ির দূরত্ব 7 কিলোমিটার এর মতো, তাই আমরা অর্ধেক সময় থাকতাম দাদার বাড়ি আর অর্ধেক নানির বাড়ি। আমি 1 অথবা 2তে পড়তাম তখন নিশাত খালার বিয়ে হয়েছে গিয়েছে। খালারও আমার বয়সী এক ছেলে, আবার আমার চাইতেও 3 বছরের বড় আরেক ছেলে আছে। বিয়ে হওয়া সত্ত্বেও নিশাত খালা আমার মনে পড়ে সারাদিন আমাদেরকে নিয়ে বনে বাজারে বিভিন্ন বনফুল বেদফল পেরে দিত, পাখি প্রজাপতি এসব দেখা খাবার জিনিস যেমন বড়ি ভর্তা ইত্যাদি বানালে সবার আগে আমার ভাগেরটা আমাকে দিত, তারপরে তার ছেলেদেরকে দিত। আমার মনে হয় এত বড় সংসার ফেলে তিনি 5 মাসের জন্য আমাদের বাসায় এসেছেন। সেই ছোটবেলার আদরেরটা নেই, কাজেই খালাকে কোনো প্রকার কষ্ট দেয়া না হয় সে কারণে বলেছিলাম খালা তুমি কিন্তু আমার জন্য একদম চিন্তা করবা না, একবারে রান্না করবা, আমি ফ্রিজ থেকে নিয়ে ওভেনে গরম করে খাবো, সকালে যেন কষ্ট করে উঠতে না হয়। তাই বলেছিলাম রাতে যা রান্না করে রাখবে তাতেই আমার হবে। ধুর বাবা, তাইলে কেমনে হইব, সারাদিন তোমার ক্লাস, সকালে গরম কিছু পেট ভিড়া না খাইলে হইব। নিশাত খালা তার স্বভাব সিদ্ধভাবে মুখ ভর্তি পান চিপতে চিপতে বল। নিশাত খালার যত্ন আর আমার পরীক্ষার পড়া এই মিলে দিন পার হচ্ছে। মাঝে মাঝে খালা আমাকে আমাদের বসার রুমের বড় টিভিটা একা দেখত আর বলতো ও বাবা বিমল, সারা দিন রাইত কি খালি পড়বা, আসো একটু টিভি দেখো বইসা। আমি আমার রুম থেকে এসে বসলে খালা জিজ্ঞেস করে কি খাইবা বাবা, কিছু না, একটু পরেই তো রাতের খাবার খাবো। উহু দাঁড়াও, আমি তোমার লাইগো হরলিক্স বানাইয়া আনতাছি। আমি জানি আমি না বললেও খালা বানিয়ে আনবেন, কাজেই আমি বললাম খালা তোমার জন্য আনবা কিনা, আর নাইলে আমি খাবো না। আচ্ছা, একটু পরে খালা আমার জন্য বিশাল কাপে আর খালার জন্য তার নির্দিষ্ট করা চায় এর কাপেই হরলিক্স নিয়ে এলেন বড় সোফায় আমার পাশে বসে আমার মাথার চুলে হাত বুলিয়ে আমাকে হরলিক্সের কাপটা ধরিয়ে বললেন খাও বাবা, যে পরিশ্রম এই পড়াশোনার মধ্যে বুঝলা বাবা, বিয়া করা বেডাইনেরও অত পরিশ্রম হয় না, বিয়া করা বেটাদের পরিশ্রম হয় মানে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম হেগো পরিশ্রম হয় না
মানে একে তো বাইরে করে পরিশ্রম পয়সা কামানোর লাইগা আর ভিতরে করে পরিশ্রম বউয়ের লাইগা। আমি আবার একটু অবাক হলাম বউয়ের জন্য। মানে খালা এবার খিলখিল করে হেসে বলল, একেবারে যেমন কিচ্ছু বুঝো না, একে ঘাম ছুঁইটা যায়। এবার আমি বুঝতে পারলাম খালা আসলে কি বলতে চাইছেন। আসলে এ ব্যাপারে বরাবরই আমার অজ্ঞতা ছিল, যে কারণে সবসময় ছেলে বন্ধুদের সাথে থাকার কারণে মেয়েদেরকে নিয়ে বা মেয়েলি ব্যাপার বিয়ে কথাবার্তা কমই হতো। কিন্তু আমার প্রশ্ন, ঘাম ছুটবে কেন? আবার আমার মনে হলো ছুটারই কথা। আমি হরলিক্সের বোতলে একবার চুমুক দিচ্ছি, আবার খালার দিকে তাকাচ্ছি। একবার দেখলাম আমার খালার চোখ আমার ট্রাউজারের দিকে। আমি দ্রুত এক পায়ের উপর আরেক পা তুলে তা ঢাকতে চেষ্টা করলাম, কিন্তু যা দেখার তা নিশাত খালা দেখে ফেলেছে। তার মুখে একটা মুচকি হাসি দেখতে পারলাম। রাতে খেতে বসে খালাকে একটু দেখলাম। নিশাত খালার উচ্চতা হবে 5 ফুট 5 ইঞ্চির মতো, বয়স অনুমান 4-0 এর ভেতর হবে। একটু মোটা ধাঁচের। গ্রামের মহিলারা সাধারণত যেরকম হয় দারুণ ফর্সা, আমার এই নিশাত খালা শহরে এই কয়েকদিন থাকার কারণেই কিনা আরও ফর্সা লাগছে। মাথার চুল কোমর পর্যন্ত পড়ে, চুলগুলো আধা ভাঙ্গা কোকড়া। আসলে খালাকে আমি এর আগে এভাবে কখনো দেখিনি। পরের দিন শুক্রবার, আমার কলেজ বন্ধ, তাই অনেকটা রিল্যাক্স হয়ে বাসায় না খেয়ে পড়েছিলাম। 12টার দিকে খালা হাত দিলেন, বিমল বাবা গোসল করবা না? শুক্রবার তো। আমি অনিচ্ছা সত্ত্বেও বারান্দায় গিয়ে একটু রোদ মাখানোর জন্য দাঁড়ালাম। পিছনে দেখলাম নিশাত খালাও আসছে। আমার এই কয়দিনের ব্যবহার করা প্যান্ট শার্ট ধুয়ে তারে টাঙ্গিয়ে দেওয়ার জন্য। আসলে নিশাত খালা এসেছে পরে, এই প্রথম শুক্রবার হওয়াতে আমরা সারাদিন একসাথে। এর আগে সেই ভোরবেলায় আমি উঠে ক্লাসে যেতে হবে, তাই খুব সকালে গোসল সেরে ফেলতাম। আমি যখন তারে আমার টি শার্ট ঝুলিয়ে রাখছিলাম, আমি গোসল সেরে বাইরের দিকে পা বাড়ালাম। বাইরে একটু ঘোরা শেষে এসে দেখি খালা তখনও কাপড় ধুচ্ছে। আমি খালার বাম পাশ দাঁড়ালাম। কি ভাত খাইবা অহন? আমার এইরকম হা হয়ে তাকে দেখতে থাকা নজর এড়ালো না খালার। আমাকে বল, কি দেখতাছে এমন কইরা? মনে হয় আমারে গিল্লা খাইবা? আমি লজ্জা পেয়ে গেলাম, দ্রুত বললাম, না না খালা, একটা জিনিস আমার মাথায় আইছে। কি তোমার? কোথায় আইলো বাবা? আমার মতো বুড়িরে নিয়া এখন বইব না খালা, খাওয়ার সময় বলবো। আচ্ছা তাইলে একটু দাঁড়াও বাবা, আমি গোসলটা ঝটপট সাইডা লই। নিশাত খালা গোসলের পর মাথায় একটা গামছা বেঁধে বেরিয়ে এসেছেন। শাড়ি পরেছেন, একটা নরমাল প্রিন্টের ফর্সা। নিশাত খালাকে দারুণ লাগছে। মনে হয় গ্রামের সব মহিলারাই একই রকম হয়। খালা ডাইনিং টেবিলের দিকে মুখ করে দরজার দিকে গিয়ে গামছাটা খুলে 2 হাত পিছিয়ে নিয়ে গামছাটাকে লাঠির মতো সোজা করে পিছনের চুলে বাড়ি দিয়ে পানি ঝরাতে লাগলো। খালা গামছাটা বারান্দায় তারের উপর দিয়ে চুল খোপা করে ডাইনিং এর কাছে আসতেই আমি বললাম, খালা মুখে কিছু মাখলা না? আমি এই টান কিছু লাগাই না। আমি উঠে গিয়ে আমার রুমের থেকে নিভিয়া মিল্কটা নিয়ে এসে আমার হাতে চাপ দিয়ে নিয়ে খালার হাতে দিলাম, এইগুলা লাগাও, এটা শীত গরম সবসময় লাগানো যায়। খালা তার হাতের টুকু তার মুখে মাখতে লাগলো। খালার রান্না অপূর্ব সময়তে আমার মায়ের চেয়েও অনেক ভালো। এই যেমন আজকে খালা ফ্রিজের থেকে বের করে কই মাছ বরবটি দিয়ে এত সুন্দর করে ভেজেছে। অমিত বাড়ির বিভিন্ন বিষয়ে খালা অনেকটা বকবক করে যেতে লাগলেন। অহ বাবা, কি জানি কইবা কইছিলা, কি তোমার মাথায় আইছে বলবো? তুমি রাগ করবা না তো? রাগের কথা হইলে তো করবাই। তুমি যদি পাশের বাড়ির ভাবির মতো ড্রেস পরতা না তাহলে খুব সুন্দর লাগতো। খালায় এবার হাসতে হাসতে বললেন, বাজান এইটা কিতা কও? আমারে আর লাগান বুইরা বেইট ট্যান রে, এইটা পড়লে ভালা লাগবনি? কি যে বলো না খালা, তুমি দেখো না কত সুন্দর লাগে। আমি রোজ দেখা আমাদের রাস্তার ওই পারের 4তলার সেই মহিলার কথা বলতে লাগলাম। জানো খালা, আমাদের বাড়ির বিপরীতে রাস্তার ওই পাশে একটা 5তলা ডিং দেখছো না? হেই বিল্ডিং এর এক মহিলা থাকে, তোমার চেয়েও বয়স অনেক হবে, ফর্সা মনে হয়। হাজব্যান্ড নাই, সবসময় সাদা কাপড় আর সাদা পরে, ভোরবেলায় বারান্দায় দাঁড়ায় ব্যায়াম করে, খুব সুন্দর লাগে জানো। ও বুঝছি, ওই বেডি আমার ভাইগনার মাথা খাইতাছে। আচ্ছা আমারে দেখাইওন তাইলে, কালকে ভোরেই আমি তোমাকে দেখাবো। এটা প্রায় আরও 1 সপ্তাহের পরের ঘটনা। সেদিন রাত গিয়ে ভোরে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। উঠে বারান্দায় এসে যখন দেখলাম সেই মহিলা ব্যায়াম করছেন, আমি দ্রুত খালার রুমের খালা বলে দরজা ঠেলা দিতেই দরজা খুলে গেল। দেখলাম খালা কেবল ঘুম থেকে উঠে। আমি আমার চোখ নাচিয়ে বললাম, দেখবে নাকি? তা ওই যে ওই মহিলা। খালা একটু মুচকি হাসি দিয়ে আমার পিছে পিছে বারান্দায় আসলেন। আমরা বারান্দায় না গিয়ে বারান্দার দরজার উপর দাঁড়িয়ে দেখতে থাকলাম যেন ওই মহিলা আমাদের বারান্দায় তাকালে আমাদেরকে দেখতে না পারে। বরাবরের মতোই সেই সাদা শাড়ি বেশ কয়েক মোচড় দেওয়ার পর 2 হাত সোজা করে মাথার উপরে নিয়ে স্ট্রেট সোজা করে সামনের দিকে কোমর স্থির রেখে মাটির দিকে নিয়ে এলো। এই মহিলা আমার কাছে এক রহস্যময়ী চরিত্র। আমি কখনো তাকে নিচে দেখিনি, তার ফ্লোরে বা ওই বারান্দায় কখনো অন্য কোনো মানুষও দেখিনি। অন্য সময় দেখি বারান্দাও
তিনি নিজে ঝাড় দেন, একা থাকেন মনে হয়। হঠাৎ খালা বললেন, আর কখনো তুমি এই বেডিরে ভোরবেলায় দেখতে আইতে পারবা না, এইবার পড়তে বস বাবা। খালা এবার কিচেনের দিকে যেতে থাকলো। খালা তুমি পড়ো, দেখো আমি বারান্দার এই দরজায় বন্ধ করে দিবা। আমি হেসে হেসে মজা করে বললাম, হয়েছে থাক বুড়ি, খালার দিকে আর দেখিও না, এইবার পড়তে বসবা, আমি তোমার নাস্তা বানাই। বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি, গল্পের বাকি অংশ পরের ভিডিওতে বলবো। গল্প ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে।